আমাদের আজকের আলোচনার বিষয় হলো পর্বত। ভূমিরূপ অধ্যায়ের প্রথম যে ভূমিরূপ সম্পর্কে আমরা বিস্তারিত করব সেটা হচ্ছে পর্বত বা মাউন্টেন। সবার আগে আমাদের জানতে হবে যে পর্বত বলতে আমরা কি বুঝি। সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত যে স্থলভাগের অংশ সেটিকে আমরা পর্বত বলে চিহ্নিত করে থাকি। তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, উচ্চতা 1000 মিটার হবে, তাদের বিস্তার সুবিস্তৃত, মানে অনেকটা অঞ্চল জুড়ে তারা অবস্থান করবে। তাদের আকৃতিগুলো, বিশেষ করে তাদের মস্তক ভাগগুলো বা অগ্রভাগগুলো অনেকটা পর্বতের শঙ্কুর মতো বা মৌচার মতো দেখতে হয়। ঢাল অর্থাৎ ভূমির যে ঢাল সেগুলো খুবই খাড়াই প্রকৃতির হয়, যে ঢালের মান প্রায় 80 থেকে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে অনেক পর্বত শৃঙ্গ দেখা যায় এবং পর্বত শৃঙ্গের পাশাপাশি পর্বত উপত্যকা। পাশের ছবিটি দেখো, এটি একটি পর্বত শৃঙ্গ। এই যে অঞ্চলটি, দুটি পর্বত শৃঙ্গের মাঝের এই অঞ্চলটি, এদিকটা একটা পর্বত শৃঙ্গ, এদিকে একটি পর্বত শৃঙ্গ, মাঝের যে অঞ্চলটি এটি একটি উপত্যকা, পিছন দিকে আমরা আরেকটি পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছি। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভূমিটা অত্যন্ত বন্ধুর প্রকৃতির, অর্থাৎ অনেক উঁচু নিচু ভূমি দেখা যায়। আরেকটি বিষয় দেওয়া আছে, দেখো, আপেক্ষিক উচ্চতা প্রায় 700 মিটারের বেশি। আপেক্ষিক উচ্চতা বলতে আমরা বুঝি ওই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় আপেক্ষিক উচ্চতা। পার্বত্য অঞ্চলে যেহেতু ভূমির উচ্চতা 1000 মিটার বা তার অনেক বেশি হয়ে থাকে, সেই জন্য সেখানে ভূমির যে সর্বনিম্ন উচ্চতার সাথে তার ফারাকটা অনেক বেশি হয়, সেই জন্য আপেক্ষিক উচ্চতাও অনেক বেশি হয়। আমরা বিভিন্ন রকমের উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণীবিভাগ করে থাকি, যেমন ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত যেগুলো অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। আজকের আমাদের আলোচনার বিষয় হবে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়। তার আগে আমরা এখান থেকে একটু জেনে নিই যে একটা পর্বতের বিভিন্ন অংশে যে নামকরণ করা হয় সেগুলো সম্পর্কে। প্রথমত পাহাড়। আসলে পাহাড় তাদের যে গড় উচ্চতা সেটা পর্বতের থেকে কম হয়। পাহাড়ের গড় উচ্চতা হয় প্রায় 300 থেকে 1000 মিটার। এছাড়াও আমরা দেখছি আরেকটি টার্ম শৈলশিরা। শৈলশিরা বা রিজ, অর্থাৎ শৈল মানে পাহাড়, শিরা মানে তার অগ্রভাগ, অপেক্ষাকৃত দীর্ঘ মানে লম্বা এবং সংকীর্ণ মানে খুব স্বল্প প্রস্থ যে পর্বত বা পাহাড় অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করে তাকে শৈলশিরা বলে। তারই কাছাকাছি আরেকটি টার্ম পর্বতমালা বা পর্বত শ্রেণী। এই জায়গাটিতে খেয়াল করো যে একই যুগে সৃষ্ট একাধিক পর্বত শ্রেণী, একটাই ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছে, সেটি সেই পর্বত শ্রেণী, তাকে আমরা বলছি পর্বতমালা, যেমন হিমালয় পর্বতমালা। আবার দেখো, পরবর্তী টার্ম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পর্বত বিন্যাস। একই যুগে সৃষ্ট বিভিন্ন পর্বতমালা যদি পরপর অবস্থান করে, সমান্তরালভাবে অবস্থান করে। আমরা যদি হিমালয় পর্বতের ক্ষেত্রে দেখি, হিমালয় পর্বতকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। এই হিমালয় পর্বত শ্রেণী সেটি যদি আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে যাই তাহলে দেখব সেখানে শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, ক্রেথিস হিমালয়, এইভাবে পরপর পর্বত শ্রেণীগুলো অবস্থান করছে। সেই জন্য এটাকে হিমালয়ান মাউন্টেন সিস্টেম বা পর্বত বিন্যাস বলা হয়। অন্যদিকে কর্ডিলেরা বা পর্বত শৃঙ্খল, খুব কাছাকাছি টার্ম কিন্তু আলাদা। এরা বিভিন্ন যুগে সৃষ্টি হয়। একাধিক পর্বত শ্রেণী যদি প্রায় পরস্পরের সমান্তরালে পরস্পরের কাছাকাছি অবস্থান করে সেটিকে পর্বত শৃঙ্খল বা কর্ডিলেরা বলে, যেটা আমরা উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখতে পাই। আমরা একটু একটা মানচিত্রের সাহায্যে সেটা একটু দেখব। এই যে মানচিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রকি মাউন্টেন অর্থাৎ রকি পর্বত শ্রেণী। এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। এরই পাশাপাশি এখানে রয়েছে আলাস্কা রেঞ্জ, এখানে সিয়েরা নেভেদা, এখানে হচ্ছে তোমার সিয়েরা মাদ্রে। তার মানে এই যে আরও কতগুলো বিভিন্ন যুগে সৃষ্টি ভাঁজ পর্বত, কিন্তু তারা প্রায় দেখো পরস্পরের সমান্তরালে অবস্থান করছে, এদেরকে কর্ডিলেরা বলা হয়। একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম পর্বত শৃঙ্গ সম্পর্কে, অর্থাৎ মাউন্টেন পিক, পর্বতের যে শিখর ভাগ যেটা মোচার মতো দেখতে অনেকটা বা ত্রিভুজের মতো দেখতে হয় তাকে পর্বত শৃঙ্খল বলে।
সেটা আমাদের মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সান্দাক প্রভৃতি। পর্বত গ্রন্থি বলতে আমরা বুঝি যে জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী, মানে একটা জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত রয়েছে, সেই জায়গাটিকে পর্বত গ্রন্থি বলা হয়। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এরকম দুটো উল্লেখযোগ্য পর্বত গ্রন্থি রয়েছে, একটা পামির গ্রন্থি এবং আর্মেনীয় গ্রন্থি। এদের অবস্থানটা আমরা একটু দেখে নেব মানচিত্রের মধ্যে। ঠিক এই জায়গাটিকে পামির গ্রন্থি বলা হয়। এখান থেকে দেখো, এই হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী, এখানটা রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী, কুয়েললুন পর্বত শ্রেণী, আলতিনতাগ, এদিকে চলে গেছে তিয়েনশান, মানে এদিকে বেশ কতগুলো পর্বত শ্রেণী বিস্তৃত রয়েছে এই অঞ্চলটি থেকে। এদিকে রয়েছে তোমার হিন্দুকুশ, সুলেমান প্রভৃতি পর্বত শ্রেণী। এইখানে এইটিকে বলা হয় পামির গ্রন্থি। অন্যদিকে এইখানে আমাদের লোহিত সাগর এবং এখানে রয়েছে তোমার কৃষ্ণ সাগর, এই সংলগ্ন অঞ্চলে একটি পর্বত গ্রন্থি রয়েছে, সেটিকে বলা হয় আর্মেনীয় পর্বত গ্রন্থি। এটিও এশিয়া মহাদেশে অবস্থিত। পর্বত এবং পাহাড়ের মধ্যে পার্থক্য তোমরা খুব সহজেই পারবে, এটি ভালো করে পড়বে। তাদের উচ্চতাগত পার্থক্য, বিস্তার, বন্ধুরতা এবং ধারের যে পার্থক্য কিভাবে হয় সেগুলো সম্পর্কে তোমরা এটা ভালো করে জেনে রাখবে। এবারে আমরা আসি, বিভিন্ন যুগে ভাঁজ পর্বত সৃষ্টি হয়। তাদের সেই সৃষ্টি অনুযায়ী তাদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নবীন ভঙ্গির পর্বত, অর্থাৎ যারা বয়সে অনেকটা নবীন, নবীন মানে কিন্তু খুব কম নয়, যেমন 5 থেকে 8 কোটি বছর আগে অর্থাৎ টার্সিয়ারি যুগে সৃষ্ট যে ভঙ্গির পর্বতগুলো, তাদের নবীন ভঙ্গির পর্বত বলা হয়। উদাহরণ এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি। পরীক্ষা তোমাদের যদি নবীন ভঙ্গির পর্বত কাকে বলে দেয়, তাহলে তার সাথে উদাহরণগুলো দিয়ে দেবে। অনেক সময় ছোট প্রশ্ন দিতে পারে, একটি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ দাও, তখন এই উদাহরণগুলো মনে রাখবে। প্রাচীন ভঙ্গির পর্বত, যাদের বয়স প্রায় 22 থেকে 60 কোটি বছর আগে অর্থাৎ প্যালিওজয়িক এবং প্রিক্যাম্বিয়ান যুগে সৃষ্টি হয়েছে, এইরকম পর্বত শ্রেণী, তাদেরকে প্রাচীন ভঙ্গির পর্বত বলা হয়। যেমন আমাদের ভারতবর্ষে অবস্থিত আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ। এছাড়াও রয়েছে উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান একটি বিখ্যাত উদাহরণ, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ। গ্রেট ডিভাইডিং রেঞ্জের অবস্থানটা আমরা একটু মানচিত্রে দেখব। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রায় 3500 কিলোমিটার বিস্তৃত এই যে পর্বত শ্রেণীটি আমরা দেখতে পাচ্ছি, এটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটি একটি প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ। ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য প্রসঙ্গে আমরা চলে আসি, অর্থাৎ ভাঁজ পর্বত। এই শিলা ভাঁজ পড়ে সৃষ্টি হয়, অর্থাৎ বিশেষ করে আমরা জানি যে শিলা পাললিক শিলার মধ্যে ভাঁজ খুব সহজেই তৈরি হয়, সেই জন্য ভঙ্গির পর্বত সাধারণত পাললিক শিলা দ্বারা গঠিত। এই শিলাতে অসংখ্য ভাঁজ এবং চ্যুতি দেখা যায়, যেমন প্রতিসম, অপ্রতিসম। প্রতিসম মানে যে ভাঁজের দুদিকের বাহু প্রায় সমান কোণে হেলে রয়েছে, অপ্রতিসম মানে যে ভাঁজের দুদিকের বাহু অসমান কোণে হেলে রয়েছে। রিকাম্বেন্ট ভাঁজ বলতে বোঝায় অনেকটা ভাঁজটা অর্ধশয়ন অবস্থা রয়েছে, মানে ভাঁজের অক্ষটা ভূমির সাথে প্রায় অনুভূমিকভাবে অবস্থান করছে। এছাড়াও রয়েছে ওভার থ্রাস্ট, ন্যাপ, আরও অনেক অসংখ্য ভাঁজের গঠন আমরা ভঙ্গির পর্বতে দেখতে পাই। এছাড়াও বৈশিষ্ট্য হচ্ছে বিশালত্ব, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করে। আমরা জানি আমাদের ভারতবর্ষের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত। একটু আগেই দেখলাম গ্রেট ডিভাইডিং রেঞ্জের কথা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই ভঙ্গির পর্বতের মধ্যে জীবাশ্ম দেখা যায়, যেহেতু এই শিলা পাললিক শিলা দ্বারা গঠিত, অর্থাৎ যখন এই পাললিক শিলার গঠন প্রক্রিয়া হয়েছে তখন ওই পাললিক শিলার মধ্যে জীবের দেহাবশেষ থেকে গিয়ে সেই জীবাশ্ম গঠন করেছে, সেই জন্য সেখানে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতিরও সন্ধান পাওয়া যায়। তোমাদের যদি পরীক্ষায় আসে ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য লেখো, তোমরা 3 অথবা 4টি প্রশ্ন পয়েন্ট ভালো করে রাখবে, তৈরি করে রাখবে। পরের অংশ দেখো, ভঙ্গির পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? একটু আগেই আমরা বললাম যে ভঙ্গির পর্বত যখন ভাঁজ গঠন হয়েছে পাললিক শিলা স্তরের মধ্যে, তখন সেই স্তরায়ন প্রক্রিয়া চলার সময়, অর্থাৎ একটা স্তর আর একটা স্তরের উপর যখন পলি সঞ্চয় হয়েছে, সেই উভয় স্তরের মাঝে স্তরায়ন তলে, সেটাকে স্তরায়ন তল বলা হয়, সেই স্তরায়ন তলের মধ্যে যখন কোনো উদ্ভিদ বা প্রাণী
প্রবেশ করে যায় তখন তাদের চাপে এবং তাপের ফলে দীর্ঘদিন ধরে ওই পাললিক শিলাস্তরের চাপের প্রভাবে আমরা ওই প্রাণীর দেহাবশেষটাকে ওই শিলাগাত্রের মধ্যে ডেকে থাকি। পরবর্তীকালে যখন এইগুলো নিয়ে গবেষণা করা হয় তখন জানা যায় সেই শিলার বয়স এবং সেই প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। এই জীবাশ্ম নিয়ে যে আলোচনা করা হয় যে বিজ্ঞানে, তাকে প্যালিও অন্টোলজি বলা হয়। একটি প্রশ্ন প্রায়শই আসে যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন? এটি যাওয়ার আগে আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় এটি যদি আমরা জেনে নিই, তাহলে কেন নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ সেটা সহজেই আমরা ধারণা করতে পারব। ভঙ্গিল পর্বতের উৎপত্তি প্রসঙ্গে যে থিওরিটি বর্তমানে খুবই প্রাসঙ্গিক সেটি হলো পাত সংস্থান তত্ত্ব। এই পাত সংস্থান তত্ত্বের জনক জেভিয়ার লা পিচোকে বলা হয়, যিনি পাত সংস্থান তত্ত্বের কনসেপ্টটিকে খুব সহজ সরল করে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু প্রথম পাত সংক্রান্ত যে ধারণা সেটি প্রথম দেন ট্রুজো উইলসন। সেই জন্য মনে রাখবে এখানে প্রথম দুটো প্রশ্ন আসতে পারে যে পাত শব্দটির ধারণা প্রথম কে দেন এবং পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়। মূল বক্তব্যটা কি? পাত বা প্লেট বলতে আমরা কি বুঝি? বাম দিকের ছবিটি দেখো, বিভিন্ন কালার দিয়ে মনে হচ্ছে যেন বিভিন্ন কালারের পাথর সমগ্র পৃথিবীতে পরপর বসানো রয়েছে, অর্থাৎ মোজাইক করা রয়েছে। এই যে এক একটি কালার এক একটি পাতের অবস্থানকে নির্দেশ করছে। এই পাত বলতে আমরা কি বুঝি ভালো করে বুঝে নাও। চ্যুতি বা ফাটল দ্বারা বিচ্ছিন্ন অ্যাস্তেনোস্ফিয়ারের উপরে ভাসমান যে ভূত্বকের অংশ তাকেই বলা হয় পাত। কেন এদেরকে পাত বা প্লেট বলা হয়? আমরা যে প্লেট দেখে থাকি, যে প্লেটের উপরে কাপ রেখে আমরা চা খাই, সেই প্লেটের উপরের ক্ষেত্রফলটা যতটা বেশি তার থিকনেস, তার ওয়েটটা কিন্তু তার থেকে অনেক কম। এখানেও এই যে লিথোস্ফেরিক অংশগুলো অর্থাৎ ভূত্বকের যে অংশগুলো একে অপরের থেকে খণ্ড হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, সেই খণ্ডগুলোর উপরিতলের ক্ষেত্রফলটা অনেক বেশি কিন্তু তাদের গভীরতাটা তুলনায় অনেক কম। সেই গভীরতাগুলো মহাদেশের ক্ষেত্রে আমরা দেখে থাকি 70 থেকে 150 কিলোমিটার, আর মহাসাগরের ক্ষেত্রে গভীরতাটা আরও অনেক কম হয়ে থাকে, অনেক সময় 6 থেকে 7 কিলোমিটার, কিন্তু উপরিতলের ক্ষেত্রফলটা কয়েক লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই কারণে এই চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন ভূত্বকের অংশকে বলা হয় পাত বা প্লেট। এই পাত সঞ্চালনের কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে গরম অ্যাস্তেনোস্ফিয়ারের উপরে পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে, সেই গরম অ্যাস্তেনোস্ফিয়ারের পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতই এই পাতগুলোকে মুভমেন্টে সাহায্য করে। যেমন ধরো একটা পাত্রে যদি গরম জল হয়, তার উপরে যদি আমরা টুকরো টুকরো কিছু কাঠের টুকরো বা কাগজের টুকরো দিয়ে দিই, দেখব সেগুলো একটা অপরের থেকে স্থান পরিবর্তন করছে। কেন? কারণ জলটা যখন গরম হয় তখন ওই গরম জলের মধ্যে একটা পরিচলন স্রোত চলে। সেই পরিচলন স্রোতই জলের উপরে ভাসমান উপাদানগুলোকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করতে সাহায্য করছে। তাহলে এক্ষেত্রেও তাই, যেহেতু পৃথিবীর যে পৃষ্ঠ একাধিক পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত, সেই পাত বা প্লেটগুলো একটি গরম স্তরের উপরে ভাসমান। তাহলে কল্পনা করো আমরা যে যেখানে বসবাস করছি, যে পৃথিবী পৃষ্ঠে, সেই পৃথিবীটা আসলে একটি আনস্টেবল, মানে একটা অস্থিতিশীল অংশ। তোমরা খবর পেয়ে থাকো, নিশ্চয়ই খবর পেয়েছো যে সম্প্রতি ভারত মহাসাগরে যে প্লেটের একটি অংশ সেটা অনেকটা দ্রুত স্থান পরিবর্তন করার একটা আশঙ্কা বিজ্ঞানীরা করেছে, যার ফলে কিন্তু একটা প্রবল সুনামি হওয়ার সম্ভাবনা বা প্রবল ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের নিচে ভূমিকম্প মানেই সেখান থেকে জলোচ্ছ্বাস বা সুনামি হবে। তো যত এই আমরা এরকম একটা অস্থিতিশীল প্রকৃতির মধ্যে রয়েছি। এছাড়াও পাত সঞ্চালনের কারণ হিসাবে আরও কিছু কারণ রয়েছে, যেমন পাত যে অংশ বরাবর অ্যাস্তেনোস্ফিয়ারের দিকে নেমে যায় সেখানে একটা টানের সৃষ্টি হয়, অর্থাৎ একটা পুল ফ্যাক্টর কাজ করে। সেই টানজনিত কারণে কিন্তু পাতের সঞ্চালন ঘটে। আরও কিছু কারণ রয়েছে, তোমরা উঁচু ক্লাসে এগুলো আরও ডিটেলসে পড়বে। এখানে মূলত জানবে যে পাত সঞ্চালনের প্রধান কারণ হচ্ছে অ্যাস্তেনোস্ফিয়ারের পরিচলন স্রোত।
এই পাতগুলো যে মুভমেন্ট করে তাদেরকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে প্রতিসারি পাত সীমানা, অর্থাৎ যেখানে পাতগুলো পরস্পরের থেকে দূরে সরে যায়। যখন দুটো পাতের অংশ একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাদের মধ্যবর্তী সীমানাকে বলা হয় প্রতিসারি পাত সীমানা। যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্য বরাবর। আমরা একটু ছবিটা দেখি। এই যে আটলান্টিক মহাসাগরের কাটসাপটা যে অংশ বরাবর যাচ্ছে দেখো, এই অঞ্চলটি, এদিকে রয়েছে আফ্রিকান প্লেট, এদিকে দক্ষিণ আমেরিকা পাত, এদিকে উত্তর আমেরিকা পাত, এদিকে ইউরোপীয় পাত। ঠিক আটলান্টিক মহাসাগরের মধ্য বরাবর দুদিকে দুটো পাত পরস্পরের থেকে সরে যাচ্ছে, সেই জন্য এই বরাবর সমুদ্রের নিচে একটি শৈলশিরা গঠিত হয়েছে, কি মধ্য আটলান্টিক শৈলশিরা বলা হয়। এরপর হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, অর্থাৎ যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের পাশ কাটিয়ে চলে যায়, অর্থাৎ সেই সীমানা বরাবর কিন্তু পর্বত গঠন বা ভূমিরূপের মানে গঠন প্রক্রিয়া বিশেষভাবে হয় না, সেই জন্য সেটিকে নিরপেক্ষ পাত সীমানা বলে। এরকম একটি পাত সীমানার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকার যে ক্যালিফোর্নিয়া অঞ্চল, সেখানে সান আন্দ্রিজ একটা চ্যুতি অঞ্চল দেখা যায়, যেটিকে ট্রান্সফর্ম চ্যুতি বা নিরপেক্ষ পাত সীমানা বরাবর গঠিত একটি চ্যুতি বলা হয়। এটি সংরক্ষণশীল পাত সীমানা, মানে এই পাত সীমানা বরাবর যেহেতু পাতের মানে ভূমিরূপের গঠন বা বিনাশ কিছুই হয় না, সেই জন্য এটাকে নিরপেক্ষ বলা হয়। এ প্রসঙ্গে আরেকটি কথা তোমাদের বলে রাখি যে প্রতিসারি পাত সীমানা, অর্থাৎ যখন দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যায় তখন তাদের মধ্যবর্তী অঞ্চলটা যেহেতু ফাঁক তৈরি হয়, তাই নিচ থেকে গরম ম্যাগমা উপরে উঠে এসে ভূত্বক গঠন করে। সেই জন্য প্রতিসারি পাত সীমানার অপর নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী বা গঠনকারী পাত সীমানা। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে গঠনকারী পাত সীমানা কাকে বলে বা গঠনাত্মক পাত সীমানা কাকে বলে, প্রতিসারি পাত সীমানাকে বলে। যদি বলে কেন বলা হয় তখন ওইভাবে বলতে হবে যেভাবে ব্যাখ্যা করা হলো। এর পরের যে পাত সীমানা সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা, অর্থাৎ যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি আসে, পরস্পরের কাছাকাছি এসে সংঘর্ষ করে, তখন সেই তাদের মধ্যবর্তী সীমানাকে বলা হয় অভিসারী পাত সীমানা। এই পাত সীমানার অপর নাম হচ্ছে বিনাশকারী পাত সীমানা। কেন একে বিনাশকারী পাত সীমানা বলা হয় সেটা আমরা এরপরে যে অভিসারী পাত সীমানা বরাবর কীভাবে ভাঁজ পর্বত তৈরি হয় এটি আমাদের মূলত আলোচ্য বিষয়। সেই প্রসঙ্গে আমরা পাত কনসেপ্ট সম্পর্কে একটু জানলাম। কেন এটিকে ধ্বংসাত্মক সীমানা বলা হয়? কারণ যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি আসে, তুলনামূলকভাবে যে ভারী পাত সেটা হালকা পাতের নিচে প্রবেশ করে এবং ভারী পাতের অংশটি যদি অ্যাসথেনোস্ফিয়ারে চলে যায় তাহলে তার অংশ একটু একটু করে অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে মিশে যেতে থাকে। মানে একটা পাতের অংশ এখানে বিনষ্ট হচ্ছে, মানে পাতের ওই অংশটি ওই গরম স্তরের মধ্যে মিশে যাচ্ছে। তার মানে এখানে পাতের বিনাশ প্রক্রিয়া চলছে। যে গঠন প্রক্রিয়াটি আমরা প্রতিসারি পাত সীমান্তে দেখেছিলাম সেই তার বিনাশটা ঘটছে এই অভিসারী পাত সীমানায়। এইভাবে পৃথিবীতে গঠন, পাতের এবং পাতের বিনাশ করে একটা ভারসাম্য রাখার চেষ্টা করছে পৃথিবী। এখন আমরা আলোচনা করব যে অভিসারী পাত সীমানায় কিভাবে ভঙ্গির পর্বত সৃষ্টি হয়। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া হয় যে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। তোমরা অনেককেই লিখতে দেখেছি যে সেখানে পাত সম্পর্কে ডিটেলস লিখে দেয়, অভিসারী, প্রতিসারী, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে, পাতের বৈশিষ্ট্য, পাত কীভাবে, পাত সঞ্চালনের কারণ, এত কিছু লেখে আসল বিষয়টাই সেখানে লেখা থাকে না। তোমাদের যেটি লিখতে হবে সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্বের আলোকে বলতে মূলত অভিসারী পাত সীমানায় এই ভঙ্গির পর্বত সৃষ্টি হয়। পাত সংস্থান তত্ত্বের যে কনসেপ্ট সেটাকে 2-4 লাইনে লেখার পরেই একদম সরাসরি চলে আসতে হবে অভিসারী পাত সীমানায় কীভাবে এই ভাঁজ পর্বত তৈরি হয়। সেখানে আমরা দেখছি দুটো অবস্থা, একটা হচ্ছে মহাদেশীয় পাত সীমানা আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত সীমানা। এখন প্রথমে আমরা যেটা আলোচনা করব মহাদেশীয় পাত সীমানা। দেখো এদিকে ভারতীয় উপমহাদেশীয় পাত, এদিক থেকে ইউরেশীয় পাত, দুটো পাত পরস্পরের দিকে আসছে। মধ্যবর্তী অঞ্চলে যে অঞ্চলটি ছিল সেটা হচ্ছে টেথিস মহীখাত। এই টেথিস মহীখাতের মধ্যে ক্রমশ পলি সঞ্চয় হয়েছে এবং এই পলি ধীরে ধীরে যেহেতু দুটো পাত পরস্পরের কাছাকাছি এসেছে, অর্থাৎ তাদের মধ্যে
গিরিজনী আলোড়ন হয়েছে বলতে পারো, যেহেতু অনুভূমিকভাবে এই চলনটি ঘটছে, অর্থাৎ অনুভূমিকভাবে পাতের এই চলনটি ঘটছে, এটাকে গিরিজনী প্রক্রিয়া বলতে পারো তোমরা। এই মধ্যবর্তী অঞ্চলে কি হয় না, শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে, যেহেতু দুদিক থেকে, উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে দুটো পাতের অংশ পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। হওয়ার পরে যখন তারা পরস্পরের সাথে একটা রেখা বরাবর মিলিত হয়, যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেটাকে বলছে সূচার লাইন। যে সূচার লাইন বা শিবন রেখা, এখানে লেখা আছে শিবন রেখা কাকে বলে। দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় ম্যাগমা নির্গত হয়ে যে রেখা বরাবর দুটি পাত ঝালাইয়ের মতো জুড়ে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন এই ভারী পাতটি নিচের দিকে নেমে যায় তখন প্রচণ্ড তাপের ফলে এই অঞ্চলে কিছু ফাটল তৈরি হয়, যার ফলে নিচের গরম ম্যাগমা স্তর থেকে অনেক সময় কিছু ম্যাগমা উপরে উঠে আসে এবং এই অঞ্চলটিকে দুটোর সাথে একে অপরের সাথে যেন একেবারে অ্যাটাচড করে দেয়, যুক্ত করে দেয়। ওই লাইনটিকে সূচার লাইন বলে। তোমরা সহজ ভাষায় বলবে যে অভিসারী পাত সীমানায় যে রেখা বরাবর দুটো পাত পরস্পরের সাথে মিলিত হয় সেই রেখাকে শিবন রেখা বা সূচল লাইন বলা হয়। ভারতের ক্ষেত্রে এটাকে বলা হয় ইন্দাস সাংপো সূচল লাইন। সাংপো মানে অর্থাৎ সিন্ধু উপত্যকা আর কি, সেই জন্য এরকম একটা নাম হয়েছে ইন্দাস সাংপো সূচল লাইন। ইন্দাস মানে সিন্ধু, সাংপো মানে ব্রহ্মপুত্র উপত্যকা, তেথিস অবলুপ্তির শিবন রেখা। এই দেখো এইরকম করে লেখা আছে, অর্থাৎ ইন্দাস সাংপো সূচল লাইন। এখানে আমরা কি দেখলাম না, যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি এসেছে তাহলে তেথিস মহীখাতের মধ্যে যে পলি স্তর সেগুলো ক্রমশ ভাঁজপ্রাপ্ত হয়েছে, পড়ে সেখানে হিমালয় পর্বতমালার সৃষ্টি করেছে। তাহলে এটি আমরা দেখলাম মহাদেশীয় পাত সীমানায় গঠিত একটি ভাঁজ পর্বতের উদাহরণ। এরপরে আমরা চলে আসছি মহাদেশীয় ও মহাসাগরীয় পাত সীমানায় গঠিত ভাঁজ পর্বত, যেমন রকি এবং আন্দিজ। এখানে কি হয় না, মহাসাগরীয় পাতটা যেহেতু তুলনায় ভারী মহাদেশীয় পাতের অপেক্ষায়, সেজন্য মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের নিচে চলে যায়। যত নিচের দিকে যেতে থাকে তত তাদের সংযোগ স্থলে শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে এবং ভাঁজ পর্বত গঠন করে থাকে। এই রকম অবস্থায় আমরা দেখি যে যখন ভারী পাতটি হালকা পাতের নিচে যে ঢালু তল বরাবর প্রবেশ করছে, সেই ঢালু তলটিকে বলা হয় বেনি অফ তল বা বেনি অফ জোন, অর্থাৎ যে অঞ্চল বরাবর এই পাতের অধোগমন ঘটে সেই অঞ্চলটিকে বেনি অফ জোন বলে। আর যে বেনি অফ তলে, অর্থাৎ যে ভারী পাতটি অ্যাস্থেনোস্ফিয়ারের যে যতটুকু অংশে নিমজ্জিত হয় সেই অংশটিকে বলা হয় সাবডাকশন জোন বা অধঃপাত অঞ্চল। কনসেপ্টগুলো আছে ওপরে, এই হচ্ছে বেনি অফ জোনের কনসেপ্ট, অর্থাৎ অভিসারী পাত সীমানা বরাবর যে ঢালু তল বরাবর মহাসাগরীয় পাত হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে সেটাকে বলছে বেনি অফ তল। এখানে আমরা দেখছি যে ভারী পাত্রে হালকা পাতের নিচে প্রবেশ করার ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে শিলাস্তরে ভাঁজ পড়ে, এরকম ভাঁজ পর্বত গঠন করেছে। খুব সহজ ভাষায় এইভাবে তোমরা ব্যাখ্যা করবে এবং উদাহরণ দেবে, অবশ্যই উদাহরণ দেবে যে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমানা গঠিত ভঙ্গির পর্বত হচ্ছে রকি এবং আন্দিজ। আমরা একটু মানচিত্রে আরেকবার দেখে নিই। যে উত্তর আমেরিকার মানচিত্র আমরা কর্ডিলেরা দেখলাম, অর্থাৎ এদিকে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং এদিকে হচ্ছে উত্তর আমেরিকা পাত, তাদের মানে এদিকে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাত পরস্পরের সংযোগ স্থলে এই পর্বত শ্রেণীটি তৈরি করেছে। ঠিক তেমনি দক্ষিণ আমেরিকাতেও তাই, দক্ষিণ আমেরিকা পাত এবং এদিকে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত এবং নাজকা পাত, তাদের সংযোগ স্থলে আমরা দেখেছি যে এই আন্দ্রেজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা পাত, নাজকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের যে সংযোগ স্থল সেটাকে ত্রিপাত সীমান্ত বা ট্রিপল জাংশনও বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর মূলত নাজকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাতের সংযোগ স্থলেই এই আন্দ্রিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। আগে যে অংশটি একটু বলা হলো যে প্রশান্ত মহাসাগর, কিন্তু নাজকা পাতের থেকে আরও অনেকটা পশ্চিমে অবস্থিত। যে প্রশ্নটি আমরা আগে করেছিলাম যে নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, যেহেতু দুটো পাত পরস্পরের কাছাকাছি আসছে তাই যে কোনো সময় তাদের যদি এই মুভমেন্টটা একটু সক্রিয় হয় তখন কি হবে না, ওই ভাঁজ পর্বত সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হওয়ার সৃষ্টি দেখা যায়। যেহেতু নবীন ভঙ্গির পর্বত অঞ্চল এখনও সেইভাবে স্থিতিশীল নয়, স্টেবল নয়,
যে কোনো সময় সেই পাতের সরণ বা মুভমেন্টে সক্রিয় হতে পারে, তখনই এই ভূমিকম্প আমরা দেখে থাকি। কয়েক মাস বা কয়েক বছর আগে আমরা যে কাঠমান্ডুর ভূমিকম্পটি দেখলাম, কাঠমান্ডুতে যে ভূমিকম্প হয়েছিল সেখানে যে এপিসেন্টারটি ছিল সেটি আমরা হিমালয় পর্বত অঞ্চলে ভূমিকম্পের একটা উদাহরণ দিয়ে থাকি। এরকম প্রায়শই ভূমিকম্প হিমালয় পর্বত অঞ্চলে মৃদু মাত্রায় হয়ে থাকে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, রকি আন্দিজ পার্বত্য অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি গড়ে উঠেছে, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে। আমরা যখন পরবর্তী ক্লাসে যে আগ্নেয় পর্বত সম্পর্কে পড়ব তখন এই প্রসঙ্গটি আলোচনা হবে যে অভিসারী পাত সীমানা বরাবর যখন ভারী পাতটি নিচে প্রবেশ করছে তখন সেই ভারী পাত অ্যাস্টেনোস্ফিয়ার সংলগ্ন অঞ্চলে চলে আসে এবং তার ঊর্ধ্বমুখী অংশে ফাটল সৃষ্টি করে। সেই ফাটল বরাবর উত্তপ্ত ম্যাগমা উপর দিকে উঠে এসে আগ্নেয় পর্বত তৈরি করে। তোমরা যে ছবিটি দেখলে দেখো, এই যে ভারী পাতটি যখন নিচের দিকে চলে যাচ্ছে তখন এই বরাবর ফাটল তৈরি হয়ে যায়, উত্তপ্ত ম্যাগমা উপর দিকে উঠে এসে এই ভাঁজ পর্বতের মাঝেই কিছু কিছু আগ্নেয় পর্বত সৃষ্টি করতে দেখা গেছে, তাদের অবস্থানও লক্ষ্য করা যায়। যেমন ধরো ভারতের উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ, সেটি এই আন্দ্রিজ পর্বতে অবস্থিত। টিটিকাকা আসলে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ, অর্থাৎ আগ্নেয়গিরির মাথা, মানে মৃত আগ্নেয়গিরির মাথা বলতে পারো। সেখান দিয়ে আর অগ্নুৎপাত হয় না, কিন্তু সেই জ্বালামুখের মধ্যে একটা লেক, একটা হ্রদ তৈরি করে ফেলেছে। সেটি সমগ্র পৃথিবীর একটি উচ্চতম হ্রদ। পাশাপাশি দেখো হিমালয় এবং আল্পস পার্বত্য অঞ্চলে আগ্নেয়গিরি গড়ে ওঠেনি কেন, অর্থাৎ এখানে আমরা দেখছি যে দুটো পাত পরস্পরের সাথে একটা সূচার লাইন বরাবর প্রায় মিলিত হয়েছে, অর্থাৎ সেখানে যে তুলনামূলকভাবে ভারী পাতটি সেটি কিন্তু একেবারে ম্যাগমা স্তর পর্যন্ত পৌঁছাতে পারছে না, মানে সেই জন্য সেখান থেকে উত্তপ্ত ম্যাগমা উঠে আসার সম্ভাবনাও খুব কম। সেখানে মূলত যে ঘটনাটি ঘটে যে দুটো পাতের সংযোগস্থলে প্রচণ্ড ঘর্ষণের ফলে খুব মৃদু মাত্রায় সেই জায়গাতে ওই শিলাস্তরগুলো গলে গিয়ে এরকম ঢালাইয়ের মতো মানে সূচার লাইন গঠন করে থাকে। অর্থাৎ সেখানকার শিলার যে ঘনত্ব সেগুলো প্রায় একই প্রকৃতির হওয়ায় অনেকটা মানে বেনিয় স্তরের যে ঢাল সেটা অনেক কম হয়ে থাকে। দেখো এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে, এখানে যতটুকু ঢাল আমরা এই ছবিতে দেখছি যে এই ঢালের অংশটা কিন্তু অনেকটা কম, অর্থাৎ এই বরাবর এসে তারা আর ভারী পাতটি অনেকটা মানে অ্যাস্টেনোস্ফিয়ার পর্যন্ত প্রবেশ করতে পারছে না। এইভাবে তোমরা এই অংশটি অর্থাৎ ভঙ্গির পর্বত কীভাবে পাত সংস্থান তত্ত্বের আলোকে সৃষ্টি হয় এই দুটো পয়েন্ট উদাহরণ সহ চিত্র সহ ব্যাখ্যা করবে। এখানে আর দুটো বিষয় আমরা একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে জিওসিনক্লাইন, যেটাকে আমরা মহীখাত বলেছিলাম, অর্থাৎ মহাদেশ বা মহাসাগরের সংযোগস্থলে যে সংকীর্ণ অর্থাৎ খুব কম প্রশস্ত এবং দীর্ঘ অনেকটা অঞ্চল জুড়ে অবস্থিত যে অবনমিত অঞ্চল বা নিচু অঞ্চল তাকে জিওসিনক্লাইন বলা হয়। মহীখাত বলতে আমরা বুঝি প্রাচীনকালে দুটি মহাদেশীয় পথের সংযোগস্থলে দীর্ঘ এবং সংকীর্ণ অবনমিত অঞ্চল তাকে জিওসিনক্লাইন বা মহীখাত, মানে এই জিওসিনক্লাইন থেকেই এই মহীখাতের কনসেপ্ট এসেছে। দুটো একই জিনিস, শুধু একটু ঘুরিয়ে বলা আছে। এখানে যে বিষয়টি বলা আছে সেটা হচ্ছে মহাদেশের সাথে মহাসাগরের একটা সংযোগ স্থলের কথা বলা আছে, মানে যোগসূত্র রয়েছে মহাসাগরের সাথে। যখন আমরা প্যানজিয়া প্যান্থালাসের কথা পড়েছিলাম সেখানে তার মানে একটা মহাসাগরের সাথে সংযোগের কথা জানতে পারি। যেমন ধরো রকি এবং আন্দিজ যেহেতু প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অবস্থিত তাই সেখানে সাগরের সংযোগটা রয়েছে। আর একটু ডিফারেন্স হচ্ছে প্রাচীনকালে দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে দীর্ঘ এবং সংকীর্ণ যে অবনমিত অঞ্চল তাকে জিওসিনক্লাইন, একটা জিওক্লাইন আর একটা হচ্ছে জিওসিনক্লাইন বলা হয়। উদাহরণ হচ্ছে যেমন ধরো হিমালয় এবং আল্পস পর্বত তৈরি হয়েছে, অর্থাৎ মহাদেশীয় পাতের যে সংযোগ স্তরের যে অবনমিত অঞ্চল সেটা মূলত মহীখাত, আর মহাদেশীয় এবং মহাসাগরীয় তাদের সংযোগ স্তরে যে অবনমিত অঞ্চল সেটা মূলত জিওক্লাইন। এইভাবে তোমরা মনে রাখবে।